Assalamu alaikum. Hello viewers, this is Jubair from MapTech and welcome to the another episode of Map Review. তো ওয়ালটন প্রিলিউড N50 এর পর আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়ে গিয়েছে রিসেন্টলি লঞ্চড ওয়ালটন প্রিলিউড N41 ল্যাপটপটি। মূলত বেশ কয়েকজন ভিউয়ার্সের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আজকের এই ল্যাপটপটি রিভিউ নিয়ে আসা। মূলত ল্যাপটপটির রিভিউ ইউনিটটি ম্যানেজ করার পূর্বে আমি এক ঝলক এর স্পেকগুলি এর ওয়েবসাইটে দেখে নিই এবং স্পেকসগুলি দেখার পর আমার মনে হয়েছিল এটি সাধারণ একটি ল্যাপটপ এই বাজেট রেঞ্জের। বাট আনবক্সিংয়ের পর থেকে ল্যাপটপটির এমন কিছু ফিচার্স দেখেই চলেছি যেগুলি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই। গত কয়েকদিন যাবৎ এর নগণ্য ডিজাইন সেকশন থেকে শুরু করে একে একে প্রত্যেকটি সেকশনেই ল্যাপটপটি আমাকে জাস্ট অ্যামেজড করেছে। তো সেজন্যই গত কয়েকদিন যাবৎ বেশ কিছু টেস্টিং এবং রিয়েল লাইফ ইউজিংয়ের পর আজকে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য হাজির হলাম। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ও আরেকটি কথা, সেটি হচ্ছে ভিউয়ার, আমি লাস্টে ফাইনাল ভার্ডিক্ট শেয়ার করতে চলেছি, যেটিতে আমি ডাইরেক্টলি বলে দেবো এক্স্যাক্টলি কোন ধরনের ইউজারদের জন্য এই ল্যাপটপটি তৈরি করা হয়েছে বা কোন ধরনের ইউজারদের জন্য ল্যাপটপটি কেনা ভালো হবে। সো স্টে টিউনড ফর দ্যাট। প্রথমে কথা বলা যাক এর আনবক্সিংয়ে। ল্যাপটপটির বাক্সের ভিতর থাকছে এই জিনিসগুলো। তবে এই অংশে এর ব্যাগ নিয়ে দু একটি কথা না বললেই নয়। আমার জীবনে দেখা ওয়ান অফ দি বেস্ট ল্যাপটপ ব্যাগ সিটি, যে ব্যাগগুলি মূলত ল্যাপটপের সাথে এসে থাকে। অনেক বেশি চেইন অফারিংস, এ ভেরি গুড ডিউরেবিলিটি এবং এই সিকিউর চেইনের ব্যাপারটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। যেহেতু সময় কম সেহেতু ডিজাইন নিয়ে বেশি কথা না বলে জাস্ট এতটুকু বলে দেই যে বর্তমানে অ্যারাউন্ড 25,000 টাকা বাজেটে এই ল্যাপটপটি দি বেস্ট ডিজাইন অফার করছে। এর থিকনেস দেখে কৌতূহলবশত হাতের কাছে থাকা স্কেলটি দিয়ে এর থিকনেস মাপতে গিয়ে দেখি 1.2 সেন্টিমিটার। অফিসিয়ালি এর থিকনেস হচ্ছে 14 মিলিমিটার এবং অপরদিকে অ্যাপলের থিনেস্ট ল্যাপটপ যেটি হচ্ছে ম্যাকবুক এয়ার, সেটির থিকনেস হচ্ছে 16 মিলিমিটার। এবং এই 26,000 টাকার ল্যাপটপটি মেটাল বিল্ডেড অর অ্যালুমিনিয়াম বিল্ডেড। যেখানে নামি দামি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস 50 থেকে 60,000 টাকার বাজেট রেঞ্জেও কোনোভাবে মেটাল প্রবেশ করতে পারছে না, সেখানে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন মাত্র 26,000 টাকার একটি ল্যাপটপে মেটাল বিল্ডেড বডি ব্যবহার করে সত্যিই প্রশংসার দাবি রাখে। এছাড়া ল্যাপটপটিতে কোনো প্রকার ফ্যান ব্যবহৃত হয়নি, যার কারণে হয়তো বা এটিকে আরও একটু থিন করা গিয়েছে। অ্যান্ড এর হিট ট্রান্সমিশনের জন্য মূলত ব্যবহৃত হয়েছে বেশ কিছু হিট সিঙ্কস অ্যান্ড অবভিয়াসলি মেটাল বডি, যার কারণে হিট ট্রান্সমিটেড হয়ে খুব তাড়াতাড়ি এটির হিট ডিসঅ্যাপিয়ারেন্স হয়। তবে ফ্যানলেস ডিজাইন হওয়ার কারণে এর দু একটি সুবিধা রয়েছে। প্রথমত, যে কোনো স্থানে রেখে ল্যাপটপটি আরামসে ব্যবহার করা যাবে, বাট এক্ষেত্রে অবশ্যই খেয়াল করে দেখতে হবে ল্যাপটপটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে কিনা। অ্যান্ড সেকেন্ডলি, এটি খুলে পরিষ্কার করার কোনো প্রয়োজনই নেই। আর ব্র্যান্ডগুলোর প্রতি আমার একটি সাজেশন থাকবে যে এ ধরনের মডেল লং জাতীয় লেখাগুলো ল্যাপটপের ফ্রন্ট প্যানেল থেকে সরিয়ে নিলে অনেকটাই ক্লিন লাগবে ল্যাপটপগুলি। সো নেক্সট টাইম এটি একটু মাথায় রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। এবং অবশ্যই ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিং ছিল টপ নচ। ল্যাপটপটির কিবোর্ড এক কথায় বেশ ভালো ছিল। তারপর এর ট্রাভেল ডিস্টেন্সও বেশ ভালো পরিমাণে ছিল এবং এর কারণেই এর টাইপিং এক্সপিরিয়েন্স ওয়াজ জাস্ট অ্যামেজিং। এর ট্র্যাকপ্যাডটি ছিল বেশ বড়। ধন্যবাদ ওয়ালটনকে যে তারা পূর্বের ফিডব্যাকটিকে প্রাধান্য দিয়ে এবারের টাচপ্যাডটিকে বেশ বড় করেছে। এর ফিনিশিংটি এমন ম্যাট না হয়ে একটু পলিশড হলে অনেক প্রিমিয়াম লাগতো এবং ওভারঅল ইউজিং এক্সপিরিয়েন্সেও আমি পার্সোনালি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, যেমনটা ঠিক এই প্রিলিউড N50 করা হয়েছিল। তবে টাচপ্যাডটির পারফরমেন্স ছিল বেশ ভালো। ল্যাপটপটিতে উইন্ডোজ 10 প্রো এবং একই সঙ্গে মাইক্রোসফটের উইন্ডোজ প্রেসিশন ড্রাইভার সাপোর্টেড থাকায় এর ওভারঅল ইউজিং এক্সপিরিয়েন্স ওয়াজ সো মাচ গুড। হ্যাঁ, মূলত এই পার্টের জন্যই আমি পিছনে 3টা ডিসপ্লে ওপেন করে রেখেছি অ্যান্ড আপনাদের এই পার্থক্যটি বোঝানোর জন্য যে এই ডিসপ্লে কতটুকু ভালো। ল্যাপটপটির এই ডিসপ্লেটি হচ্ছে এই ল্যাপটপটির দি বেস্ট পার্ট। ল্যাপটপটি হাতে পাওয়ার পূর্বে মূলত এর ওয়েবসাইটে ফুল এইচডি রেজোলিউশন থেকে আমি ভেবেই নিয়েছিলাম হয়তোবা এর ইমেজ কোয়ালিটি বা ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি তেমন একটা ভালো হবে না, বাট সেই ভাবনাকে লাথি মেরে দিয়ে এই ল্যাপটপটির ডিসপ্লে আমাকে জাস্ট অ্যামেজড করেছে। বর্তমানে বাংলাদেশে 50 থেকে 60,000 টাকা মূল্যের ল্যাপটপগুলিতে অধিকাংশ সময় ব্যবহৃত হতে দেখা যায়। যদি সেগুলিতে ভালো হার্ডওয়্যার ব্যবহৃত হয়ে থাকে তাহলে TN অথবা VA প্যানেলযুক্ত স্ক্রিন আসে, যেমনটা এটিতে এসেছে। এবং এই ডিসপ্লেগুলিতে সবচেয়ে বড় যে ইস্যুটি থাকে সেটি হচ্ছে নেগেটিভিটি ইস্যু এবং অবশ্যই কালারগুলো একদমই ইনঅ্যাকুরেট থাকে। সো এক প্রকার গার্বেজ টাইপের ডিসপ্লে বলা যায় সেই ল্যাপটপগুলোর সাথে যেগুলো আসে। এবং আমরা যদি একটি 99% sRGB কালার গ্যামুলেট সমৃদ্ধ আইপিএস ডিসপ্লে কিনতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 45,000 টাকা স্পেন্ড করতে হয়। তাও সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ল্যাপটপটির প্রসেসর এবং অন্য আদার কম্পোনেন্টসের ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়।
সেক্ষেত্রে এই ল্যাপটপটিতে একদিকে যেমন 99% sRGB কালার গেমিং সমৃদ্ধ IPS ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, যার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস, ফুল এইচডি প্লাস, তেমনি একই সঙ্গে এই ল্যাপটপটিতে এই 26,000 টাকা বাজেটের দি বেস্ট প্রসেসরটি ব্যবহৃত হয়েছে, যেটি হচ্ছে ইন্টেল সেলেরন N4100, এবং এই অন পেপার স্পেককে অলমোস্ট 100% প্রোভাইড করতে পেরেছে এই ল্যাপটপটির ডিসপ্লে আমার এই Lenovo IdeaPad S145, যেটি আমার ডেইলি ড্রাইভার, অ্যান্ড এটির প্রাইস হচ্ছে অলমোস্ট 59,000 টাকা। এটির সাথে কম্পেয়ার করে দেখলাম, দেখা যাচ্ছিল এর কালার তুলনামূলক বেটার এবং এতে কোনো প্রকার নেগেটিভিটি বা কালার শিফটিং জনিত ইস্যু নেই, এবং অন্যদিকে IdeaPad S145 অবস্থা অলমোস্ট বেসামাল। সাধারণত দেখা যায় এই বাজেটের ল্যাপটপগুলিতে একদম মার্কেটের খারাপ প্রসেসরটি ব্যবহৃত হলেও ডিসপ্লের দিকে কোনো প্রকার উন্নতি লক্ষ্য করা যায় না। নর্মাল 720p TN বা VA প্যানেল যুক্ত ডিসপ্লেগুলি এই ল্যাপটপগুলির সাথে এসে থাকে। সেক্ষেত্রে এই ল্যাপটপটির ডিসপ্লের সাথে সেগুলির তুলনায় চলে না। এই সেম ডিসপ্লে যদি আমাকে একটি 55 থেকে 60,000 টাকার ল্যাপটপে প্রোভাইড করা হতো তাহলে আমি মোটেও অসন্তুষ্ট হতাম না, বরং অ্যাপ্রিসিয়েটই করতাম। ল্যাপটপটিতে 1.5 ওয়াটের স্টেরিও স্পিকার্স ব্যবহৃত হয়েছে। স্পিকারটির পজিশনিং ছিল বেশ ভালো, তবে এবারও কোনো প্রকার ডলবি অ্যাটমস জাতীয় ফিচার্স থাকছে না। তবে এক কথায় এর সাউন্ড কোয়ালিটি ছিল অনেক ভালো। ডলবি অ্যাটমস থাকলে হয়তো বা সারাউন্ড সাউন্ড পাওয়া যেত, বাট স্পিকার দুটি ছিল অনেক বেশি লাউড, সো দ্যাটস ওয়াই এই সারাউন্ড সাউন্ডের সাথে এর ডিফারেন্সটা একদমই ভিজিবল হচ্ছিল না। সো আলটিমেটলি হিয়ারিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে ইন্টেল সেলেরন N4100, তারপর এতে জিপিইউ হিসেবে ব্যবহৃত হয়েছে ইন্টেল USD গ্রাফিক্স 600, থাকছে 4GB 2400 মেগাহার্টসের DDR4 অনবোর্ড র্যাম, যেটি মূলত ডুয়াল চ্যানেল বিশিষ্ট, যেখানে দুটি 2GB সেম স্পেকের র্যাম ব্যবহৃত হয়েছে, এবং ফাইনালিতে স্টোরেজ হিসেবে 256GB SATA 3 M.2 SSD ব্যবহৃত হয়েছে। এবার কথা বলা যাক এই ল্যাপটপটির বেঞ্চমার্ক স্কোর সমূহ নিয়ে। ল্যাপটপটি Geekbench 5-এ সিঙ্গেল কোর স্কোর করেছে 351, মাল্টি কোর স্কোর ছিল 1014, তারপর Geekbench 5-এ এর OpenCL স্কোর ছিল 1145, ভলকান স্কোর ছিল 838, তারপর স্টোরেজের ক্যাপাবিলিটি যাচাইয়ের জন্য ক্রিস্টাল ডিসমার্কে এর সিকোয়েন্সিয়াল রিড স্পিড ছিল 555 Mbps এবং রাইট স্পিড ছিল 474 Mbps। এবার কথা বলা যাক ল্যাপটপটির রিয়েল লাইফ ইউসেজ নিয়ে। মূলত এই ল্যাপটপটির ইউসেজ সিনারিও হচ্ছে প্রচুর মাল্টিমিডিয়া কন্টেন্ট উপভোগ করা, তারপর অফিস রিলেটেড কাজ করা, মাইক্রোসফট অফিসে কাজ করা, দেন হচ্ছে অ্যাডোবি ফটোশপ জাতীয় কোনো একটি সফটওয়্যারে হালকা গ্রাফিক্সের কাজ করা, এবং অবশ্যই বেশ ভালো পরিমাণে ওয়েব সার্ফিং করা। ল্যাপটপটির বুট টাইম ছিল 4 থেকে 6 সেকেন্ডের মধ্যে। ভালো ডিসপ্লে, স্পিকার এবং ক্যাপাবল প্রসেসরের কারণে এতে মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখা বেশ উপভোগ্য ছিল। তারপর মাইক্রোসফট অফিসের ওয়ান অফ দি মোস্ট পাওয়ার হাঙ্গি সফটওয়্যারস সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে এতে স্ট্রেস টেস্ট করে দেখলাম। ল্যাপটপটি পাওয়ার পয়েন্টকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছিল এবং এর সাহায্যে মিডিয়াম টু হাই রেজলিউশনের স্লাইড নিয়ে ইজিলি কাজ করা যাবে। এবং অবশ্যই এই ল্যাপটপটিতে অন্যান্য মাইক্রোসফট অফিসের যে সব প্রোগ্রাম রয়েছে সেগুলো ইজিলি ব্যবহার করা যাবে। এরপর অ্যাডোবি ফটোশপে QHD রেজলিউশনের একটি ফাইল খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এটি, তবে এটিতে 4K রেজলিউশন পর্যন্ত কোনো প্রকার PHD ফাইল এডিট করা যাবে খুব ইজিলি। তারপর স্লোয়েস্ট সেটিংসে রেখে স্মলেস্ট ফাইল সাইজ ইন দ্য হাইয়েস্ট কোয়ালিটিতে একটি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এই ইমেজটি রেন্ডার করলাম, যাতে সময় লেগেছে প্রায় 33 সেকেন্ড, যেটি বাজেট অনুযায়ী বেশ ভালো। এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এতে লাইট ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো যেমন ক্যামতাসি অথবা ফিল্মোরা ইজিলি ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই সাজেস্টেড রেজলিউশন থাকবে 720p থেকে 1080p পর্যন্ত। তবে 720p রেজলিউশন এটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, তবে ভিডিও এডিটিং করার সময় সাজেশন রইল যাতে এর ডিসপ্লে সেটিংস থেকে রেজলিউশন 720p করে নেওয়া হয়, এতে করে ল্যাপটপটির পারফরমেন্স প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এবং অবশ্যই যারা প্রফেশনাল তাদের জন্য ডেফিনেটলি এই বাজেটে একটি পিসি বিল্ড আপ করা সাজেশন রইল। ওয়েব সার্ফিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র 4GB র্যাম ব্যবহৃত হওয়ার জন্য এতে গুগল ক্রোমে 8 থেকে 10টি ট্যাব খুব ভালোভাবে হ্যান্ডেল করা যাচ্ছিল, বাট তার থেকে বেশি করলে হয়তো বা সমস্যা হবে। এবং অবশ্যই যদি বেশি সফটওয়্যার সেটি ইনস্টল করা হয় সেক্ষেত্রে হয়তো বা 6 থেকে 7টি ট্যাব ভালোভাবে হ্যান্ডেল করা যেতে পারে। তবে ল্যাপটপটির প্রসেসরের আরও ক্যাপাবিলিটি রয়েছে এর চেয়ে অনেক বেশি ট্যাব হ্যান্ডেল করার, তাই ওয়ালটনের প্রতি আমার হাইলি সাজেশন রইল 1.5 থেকে 2,000 টাকা বেশি মূল্যের এই সেম ল্যাপটপটির একটি 6GB র্যামযুক্ত ভ্যারিয়েন্ট আনা। এবং অবশ্যই এই ল্যাপটপটি দিয়ে অন্য যে কোনো প্রকার সাধারণ কাজ খুব ভালোভাবেই করা যাচ্ছিল। মিডিয়াম টু হ্যাভি ইউসেজে এর ব্যাটারি ব্যাকআপ ছিল 4 থেকে 4.5 ঘন্টার মতো। অবশ্যই একটু কম মনে হতে পারে, বাইটের একটি ড্রব্যাক মনে হতে পারে, কিন্তু যেহেতু এটি একটি স্টুডেন্ট ফোকাসড ল্যাপটপ, তারা মাঝে মধ্যে পাওয়ার হাঙ্গরি কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার করে থাকবে,
সেক্ষেত্রে অবশ্যই এর পারফরমেন্সকে বেশি গুরুত্ব দিতে হবে, অ্যান্ড ওয়ালটন সেটিই করেছে। সেটি হচ্ছে এতে LPDDR4 র্যাম ব্যবহৃত হলে এর ব্যাটারি ব্যাকআপ প্রায় 2 ঘন্টার মতো বেড়ে যেতে পারতো বা তার কাছাকাছি বেড়ে যেত, বাট তারা DDR4 র্যামই ব্যবহার করেছে যাতে এটির পারফরমেন্সে কোনো প্রকার স্যাক্রিফাইস না হয়। এবং ফাইনালি ল্যাপটপটির তেমন কোনো মেজর হিটিং ইস্যু আমার চোখে পড়েনি, এবং এর মেটাল বডির জন্য এর হিট ট্রান্সমিশনটি বেশ ভালো ছিল। ল্যাপটপটির লেফট সাইডে থাকছে একটি 12 ভোল্ট ডিসি ইন পোর্ট, তারপর একটি USB 3.0 টাইপ এ পোর্ট, দেন একটি মিনি HDMI পোর্ট, তারপর থাকছে একটি USB 3.0 টাইপ সি পোর্ট। তারপর ল্যাপটপটির রাইট সাইডে থাকছে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক, দেন একটি USB 2.0 টাইপ এ পোর্ট, অ্যান্ড ফাইনালি একটি মাইক্রো SD কার্ড স্লট। এবং এর ওয়্যারলেস কানেক্টিভিটির কথা বলতে গেলে এতে ওয়াইফাই হিসেবে ব্যবহৃত হয়েছে ইন্টেল ডুয়াল ব্যান্ড 2x2 AC ওয়াইফাই, এবং এতে ব্লুটুথ হিসেবে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভার্সন 4.2। ওয়াইফাইয়ের পারফরমেন্স এবং রেঞ্জ উভয় বেশ ভালো ছিল। এটিতে 2x2 ওয়াইফাই ব্যবহৃত হওয়ার কারণে এর ডাটা ট্রান্সমিশন রেট এবং রেঞ্জ দুটি বেশ ভালোভাবে পারফর্ম করতে সক্ষম হয়েছে। তবে এর ব্লুটুথ ভার্সন 4.2 ওয়াজ এ লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং বিকজ ওয়ালটন প্রিলিউড N50-তে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভার্সন 5.1, অ্যান্ড সেটি সত্যি অনেক বেশি ভালো ছিল। কিন্তু ব্লুটুথ ভার্সন 5.1-এর তুলনায় এই ব্লুটুথ ভার্সন 4.2 অ্যাভারেজ। একজোড়া ট্রু ওয়্যারলেস ইয়ারবাড কানে দিয়ে সামনে বসে এই ল্যাপটপটির কন্টেন্ট এনজয় করতে তেমন কোনো সমস্যা হবে না, বাট একটু দূরে গেলে বা পাশের রুমে গেলে অডিও ড্রপ করা শুরু করে। এবং এতে একটি স্পেশাল ওয়েবক্যাম ব্যবহৃত হয়েছে, সেটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ফুল HD রেজলিউশনের একটি ক্যামেরা, এবং এটি হচ্ছে ওয়েবক্যামটির একটি কোয়ালিটি টেস্ট। এই ভিডিওটি রুম লাইটিং কন্ডিশনে শুট হচ্ছে, এবং মাইক্রোফোনটিও এই ল্যাপটপটিরই। ল্যাপটপটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে স্টুডেন্ট ফোকাসড জেনুইন উইন্ডোজ 10 প্রো এডুকেশন, অ্যান্ড গাইজ বিলিভ মি, উইন্ডোজ 10 হোমে এমন অনেক ফিচারই নেই যেটি উইন্ডোজ 10 প্রোতে রয়েছে, যেমন ট্র্যাকপ্যাডে 2 ফিঙ্গার ট্যাপ টু রাইট ক্লিক। এবং অবশ্যই উইন্ডোজ 10 প্রো এর সাথে এর অপটিমাইজেশন বেশ ভালো ছিল, যার ফলে পারফরমেন্সও অনেক ভালো ছিল। প্রথমত বলে দেই, আপনার বাজেট যদি ফিক্সড 25 থেকে 26,000 টাকা হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে এই ল্যাপটপটি নিতে পারেন। বর্তমানে এই ল্যাপটপটি দি বেস্ট ভ্যালু অফার করছে এই বাজেট রেঞ্জে। তো এখন আসা যাক আসল কথায়, কাদের জন্য এই ল্যাপটপটি। ল্যাপটপটির টার্গেটেড ইউজার বেজ হচ্ছে এমন এক জনগোষ্ঠী যাদের উদ্দেশ্য থাকে জাস্ট এই বাজেটে একটি ডিসেন্ট ল্যাপটপ কেনা, যেটি মূলত ব্যবহার করা হবে নর্মাল ডে টু ডে টাস্কে সাচ অ্যাজ ব্রাউজিং, তারপর ডুইং সাম অফিস ওয়ার্কস, অ্যান্ড অবভিয়াসলি ওয়াচিং এ লট অফ সিরিজেস অর মুভিস অর সামথিং লাইক দ্যাট। শুধুমাত্র মুভিজ অ্যান্ড সিরিজেস এনজয় করার জন্য হলে আন্ডার 40,000 টাকার মধ্যেও আমি এই ল্যাপটপটিকে এর ডিসপ্লের জন্য সাজেস্ট করতে পারবো। এবং যদি ইউজার ক্যাটাগরির ভিত্তিতে ভাগ করা হয় তাহলে ফর নর্মাল ইউজার স্টুডেন্টস, মানে ওই সকল স্টুডেন্ট যারা প্রফেশনাল কোনো কাজ এটিতে করবেন না, এবং সেকেন্ডলি মিডল টু আপার ক্লাস বিজনেসম্যান যারা জাস্ট একটি লাইট ওয়েট ল্যাপটপ সবসময় ক্যারি করার জন্য ব্যবহার করতে চান। সত্যি এই ল্যাপটপটি আপনাকে এক প্রকার প্রিমিয়াম আউটলুক প্রদান করবে ওনাদের সামনে, এবং অবভিয়াসলি এর পেছনে রয়েছে একটি ভালো বিল্ড, এর ভালো ডিসপ্লে, এবং অবশ্যই দ্য ডিজাইন। আর যারা এই বাজেটে বর্তমানে একটি ফ্রিল্যান্সিং বা অন্য কোনো প্রফেশনাল কাজের জন্য এই বাজেটে জাস্ট একটি ল্যাপটপ কিনতে চান, ডেস্কটপ বিল্ড করতে পারবেন না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আর 2,000 টাকা বাড়িয়ে ওয়ালটন প্রিলিউড N50 কেনার জন্য, বিকজ সেই ল্যাপটপটিকে মূলত ডিজাইন করা হয়েছে বেটার পারফরমেন্সের জন্য রেদার দ্যান হ্যাভিং এ গুড ডিসপ্লে অর প্রোভাইডিং এ গুড আউটলুক। তবে শুধুমাত্র পারফরমেন্স অ্যান্ড কানেক্টিভিটিতেই ওয়ালটন প্রিলিউড N50 এর চেয়ে এগিয়ে থাকবে, কারণ প্রিলিউড N50 একটি ওয়ার্কিং ল্যাপটপ এবং এটি একটি রিল্যাক্সিং ল্যাপটপ। দেশের সাধারণ ব্যবহারকারীদেরকে একটি ডিসেন্ট এক্সপিরিয়েন্স প্রদান করার জন্য এই ল্যাপটপটি মূলত তৈরি করা, এবং স্পেশালি এর দ্বিগুণ বাজেটের অধিকাংশ ল্যাপটপের চেয়ে বেটার ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, এবং 25 থেকে 26,000 টাকার আশেপাশে সেরা প্রসেসরটি এতে ব্যবহৃত হওয়ার কারণে সকল প্রকার সাধারণ ব্যবহারকারীদের জন্যই এই বাজেটে এই ল্যাপটপটি সাজেস্টেড রইল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ম্যাপ রিভিউ। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ জাস্ট হিট দ্য লাইক বাটন। নেক্সট কোন প্রোডাক্টের ওপর রিভিউ চান বা ম্যাপ রিভিউ চান প্লিজ কমেন্ট ইট ডাউন বিলো, অ্যান্ড কোন কারণে ভিডিওটি খারাপ লেগেছে সেই কথাটিও জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।